আজকে কান্টের ফার্স্ট সিরিজের 17 নম্বর লেকচার। এবার বিকাশ বলো, আছো? কি একটা প্রশ্ন করতে চাইছিলে? যাই হোক, আমরা শুরু করি। বিকাশ এসে গেলে প্রশ্ন করব। আমরা আগের দিন শেষ করেছিলাম কান্টের ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক। আজকে ঢুকছি কান্টের ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে। এই তো বিকাশ এসে গেছে। হ্যাঁ স্যার, একটা আগের দিন ক্লাস সংক্রান্ত একটা প্রশ্ন ছিল আমার, করতে পারি এখন? করো। হ্যাঁ, যে টাইমের ডিসকাশন যখন হচ্ছিল, টাইমটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানে ওয়ান ডাইমেনশনাল, আর ইন্ডিয়াতে সাইক্লিক্যাল বলা হয়েছিল আপনার ট্রান্সমাইগ্রেশন অফ সোলের কনসেপ্টের সঙ্গে। মানে ট্রান্সমাইগ্রেশন অফ সোলের যে কনসেপ্ট এবং টাইমের যে সাইকেলের যে কনসেপ্ট, সেটা দুটো কি একসঙ্গে রিলেট করা যাবে? রিলেট করা যাবে, কিন্তু ওইটুকু শুধু নয়। হ্যাঁ। ট্রান্সমাইগ্রেশন অফ সোল এইটুকু শুধুমাত্র নয়। কারণ তোমার হচ্ছে, একটা হচ্ছে মহাকাল, হুম। এটা শেষ হয় না। আরেকটা হচ্ছে তোমার খণ্ডকাল, যেটা হুম। শেষ হয়ে যায়। হুম। হুম। খণ্ডকাল, খণ্ডকালটা কিন্তু মানে ওই ঘুরে ঘুরে আসে। না, খণ্ডকাল তো একটা সেপারেট ইভেন্ট, আর ট্রান্সমাইগ্রেশন অফ সোল একটা ইভেন্ট। তাহলে ট্রান্সমাইগ্রেশন অফ সোল এর কনসেপ্ট দিয়ে টাইমের মহাকালের যে ব্যাখ্যা, সেটা মানে কিভাবে মানে এক্সপ্লেন করা হবে, মানে রিলেটেড হবে আর কি? না, মহাকালের কনসেপ্টটা খুব একটা ট্রান্সেন্ডেন্টাল কনসেপ্ট, মহাকালের কনসেপ্টটা। কিন্তু হ্যাঁ। ট্রান্সমাইগ্রেশন সোলে অফ সোল, এইটার কনসেপ্টটার সঙ্গে খণ্ডকালের কনসেপ্টটা যুক্ত, বিশেষ করে। কারণ তুমি দেখো, কালটা ঘুরে ঘুরে আসে। কোন কালটা ঘুরে ঘুরে আসে? মহাকাল ঘুরে ঘুরে আসে না। না, কাল কি সত্যি ঘুরে ঘুরে আসে? যে হ্যাঁ, কালটা চলে যায়, বৌদ্ধরা যেমন বলে যে একই নদীতে দুবার স্নান করা যায় না। হ্যাঁ, তো সেইভাবে যদি আমি বলি, তাহলে কি আমি কালটাকে কি আবার ঘুরে আসছে বলতে পারবো? কাল। মানে একটা একটা ঢেউ চলে গেল ধরুন, সেইটা তো আর কখনো ফিরে আসবে না। সেই সেন্সে ওয়েস্টার্ন কনসেপ্ট অফ টাইমটার যে ওয়ান ডাইমেনশনাল বলা হচ্ছে, তাহলে সেই দিক থেকে তো এটা ফিট করছে। কিন্তু ইন্ডিয়ানের যে মহাকাল এবং সাইক্লিক্যাল বলছেন, সেই জায়গাতে এটা কিভাবে ম্যাচ করবে? মহাকালের এখানে কনসেপ্টটাকে আলাদা করে রাখো। আচ্ছা। কারণ মহাকালে পরমাণু ইত্যাদি থাকে, হুম। সেটা ঘুরে ঘুরে আসে না। হুম। যেগুলো নিত্য বস্তু সেগুলো থাকে, সেগুলো ঘুরে ঘুরে আসে না। কিন্তু হুম। জীব ঘুরে ঘুরে আসে। হুম। এটা খণ্ডকালের কনসেপ্ট। এবং হুম। এইখানে কি হয়, কালের সৃষ্টি হয়, কালের ধ্বংস হয়। আচ্ছা। কাল সৃষ্টি হবে, নতুন কাল সৃষ্টি হবে। কারণ তোমার পুরোনো কালটা চলে যাবে, এবং কালের সৃষ্টি হবে, মানে এমন সৃষ্টি হবে, যেখানে বেদ বেদান্ত সব সৃষ্টি হবে। তাহলে স্যার, এইখানে কি কাল অনেকানুগত হবে খণ্ডকালের ক্ষেত্রে? অনেক আনুগত হবে না। হবে না মানে ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে? অনেক আনুগতর একটা কনসেপ্ট হচ্ছে অনেক সমবেত। হুম। কাল কোথাও সমবেত হয় না। হুম। কাজেই অনেক সমবেত ওই কথাটার মানে দাঁড়ায় না এখানে। আচ্ছা।
সমবেত কারা হয়? সমবেত হয় বস্তু। হুম তো কালে বস্তু সমবেত হয়, কাল কিছুতে সমবেত হয় না। হুম কালে সবকিছু থাকবে, কাল কিছুতে থাকবে না। হুম এটা হচ্ছে কনসেপ্ট। হুম কাল সবকিছুর আধার, কালে সবকিছু থাকবে। এবং এখানে নতুন কনসেপ্টটা কি, যে এখানে সবকিছু সৃষ্টি হবে, যত জন্য বস্তু সব শেষ হয়ে যাবে, জন্য বস্তু সৃষ্টি হবে। হুম অজন্য বস্তু সেগুলো তো রয়ে গেল মহাকালে, হুম তো যেগুলো জন্য বস্তু সেগুলো সৃষ্টি হবে। এমনকি হুম বেদান্ত বৈদিক সম্প্রদায় সেগুলো সৃষ্টি হবে, হুম সেগুলো নিত্য নয়। না বেদান্ত বৈদিক সম্প্রদায় এগুলো নিত্য নয়, এগুলোও সৃষ্ট হবে। হুম এই অর্থে এটা এটা মানে জন্য কাল। জন্যকাল, আচ্ছা। এবং এইটা ঘুরে ঘুরে আসবে। ঘুরে আসার অর্থ কি, এটা এক সময় তৈরি হয়েছে, এটা এক সময় ধ্বংস হয়ে যাবে, হুম হুম এবং ধ্বংস হয়ে এটা আবার সৃষ্টি হবে। কিন্তু কাল তো স্যার সৃষ্টি বা ধ্বংস কি হবে? হবে। কাল কাল সৃষ্টি ধ্বংস হবে না, কালে বস্তুটা সৃষ্টি বা ধ্বংস হবে? ওই অর্থে, ওই অর্থে, ওই অর্থে, আচ্ছা। হুম ওই অর্থে কাল সৃষ্ট ধ্বংস হবে। কাল সৃষ্টি ধ্বংস কাল হবে, আচ্ছা। কালিক বস্তু সব সৃষ্ট ধ্বংস হবে। হুম জন্য কাল একটা সময় সৃষ্ট হবে, একটা সময় ধ্বংস হবে। মহাকাল তো সৃষ্ট ধ্বংস, এগুলো প্রশ্ন হয় না। এবার প্রশ্ন ওঠে না কালের সৃষ্ট ধ্বংস হবে, আচ্ছা। হুম কালের সৃষ্টি ধ্বংস প্রশ্নটা হচ্ছে কালিক বস্তু সৃষ্টি ধ্বংসের প্রশ্ন নিয়ে, হুম হুম সেইটা হবে। মহাকালে তো সবকিছুই থাকবে। হুম যারা মহাকাল মানেন না, যারা নিত্যকাল মানেন না, হুম তো অদ্বৈত বেদান্ত, এরা তো মানে না। হুম তারা অন্য ব্যাখ্যা দেবে। অন্য ব্যাখ্যা দেবে, হ্যাঁ। যারা নৈয়ায়িক, তারা অন্য ব্যাখ্যা দেবে। তাদের কাছে নিত্যকাল আছে। আমি মেনলি নৈয়ায়িকটা বলছিলাম, হুম কিন্তু বৌদ্ধ বা বৌদ্ধরা তো মানতে পারে না নিত্যকাল, হুম পক্ষে নিত্য কিছুই নয়। এবং হুম অদ্বৈত বেদান্তের কাছে নিত্য মানলে মহা মুশকিল হয়ে যাবে। হুম এই যে ব্রহ্ম নিত্য, কালও হুম দ্বৈতবাদ হয়ে যাবে। দ্বৈতবাদ সৃষ্টি, অদ্বৈতবাদ স্টাবলিশ করা যাবে না। হ্যাঁ, কাজেই তারা কালকে নিত্য বলে মানতে পারে না। পারবেন না। হুম। কিন্তু সে কালকে যদি মানে এর সঙ্গে আইডেন্টিক্যাল করে দেয়, ব্রহ্মের সঙ্গে, তাহলে চলতে পারে। চলতে পারে। হুম হ্যাঁ, কিন্তু ব্রহ্মের সঙ্গে তো তারা কালকে আইডেন্টিফাই করে। ডেফিনেশনাল ম্যাচ করবে না, ঠিক। হ্যাঁ। হুম ঠিক আছে স্যার, শুরু করুন, আজকের পড়া শুরু করুন, আমাকে অন্যরা বকাবকি করবে। ঠিক আছে। এবার ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক। ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে কান্ট যেটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে কনসেপ্টস। ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকে যেটা নিয়ে আলোচনা করেছিলেন সেটা হচ্ছে ইনটুইশন। এখানে কনসেপ্টস নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং কনসেপ্টস এর উৎস হচ্ছে
আন্ডারস্ট্যান্ডিং। দু রকমের কনসেপ্ট হয়। এক রকমের কনসেপ্ট হচ্ছে এম্পিরিক্যাল কনসেপ্ট, আর এক রকমের কনসেপ্ট হচ্ছে যে আপ্রায়োরাই কনসেপ্ট। এম্পিরিক্যাল কনসেপ্ট গুলোকে কান্ট বলেছে, কনসেপ্ট বলেছে, কিন্তু আপ্রায়োরাই কনসেপ্ট গুলোর একটা বিশেষ নাম দিয়েছেন, সেগুলো হচ্ছে ক্যাটেগরিজ। পার্থক্যটা তাহলে কি? এম্পিরিক্যাল কনসেপ্ট আর আপ্রায়োরাই কনসেপ্ট, তার পার্থক্য কি? দেখো, কনসেপ্ট বলতে কি বোঝায় সেটাকে একটু বোঝানো দরকার। কনসেপ্ট বলতে আমরা জেনারেল আইডিয়াস বুঝি। একটা জিনিসের জেনারেল কতগুলো আইডিয়া থাকে, সেগুলোকে কনসেপ্ট বলে। যেমন অনেক গরু দেখলাম, গরু দেখে গোত্ত 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 গোত্ত, এই করে করে আমার একটা গোত্তর কনসেপ্ট হলো। তেমন অনেক মানুষ দেখলাম, মনুষ্যত্ব মনুষ্যত্ব, এই করে আমার একটা মানুষের কনসেপ্ট হলো, মনুষ্যত্বের একটা কনসেপ্ট হলো। এটা হচ্ছে কনসেপ্টের জেনারেল আইডিয়া। এই জেনারেল আইডিয়া গুলো এম্পিরিক্যাল, নৈয়ায়িক বলবেন এম্পিরিক্যাল। অনেক ঘট দেখলাম, এটা ঘটত্ব, এটা ঘটত্ব, ওটাই ঘটত্ব আছে, ওটাই ঘটত্ব আছে, ঘটে থাকে ঘটত্ব। তাইলে ঘট যখন দেখছি তখন ঘটত্বও দেখছি, আমার একটা জেনারেল আইডিয়া হয়ে গেল ঘটত্ব। এটা হচ্ছে এম্পিরিক্যাল কনসেপ্ট। আমি অভিজ্ঞতার দ্বারা সেগুলো জানতে পারছি। কিন্তু কান্ট বলছেন এর বাইরে কিছু জেনারেল কনসেপ্ট আছে। সেই জেনারেল কনসেপ্ট গুলো এক্সপিরিয়েন্স থেকে আসে না, সেগুলো আমাদের বুদ্ধি থেকে আসে। এক মিনিট। সেগুলো বুদ্ধি থেকে আসে। কিভাবে আসে? সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, যে বুদ্ধি থেকে কি করে কনসেপ্ট আসে।
কান্ট বলছেন যে আমাদের কিছু কনসেপ্ট এম্পিরিক্যাল, কিছু কনসেপ্ট আপ্রায়োরাই। আপ্রায়োরাই কথাটা কান্ট শুধু জাজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করেছেন এমন নয়। আপ্রায়োরাই কথাটা কান্ট জাজমেন্ট এবং কনসেপ্ট দুটোর ক্ষেত্রেই ব্যবহার করেছেন, এমনকি ফর্মস অফ সেন্সিবিলিটির ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছেন। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা খুব ইম্পর্টেন্ট। আমার এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো এক্সপিরিয়েন্স দিয়ে আসে, কিন্তু আপ্রায়োরাই কনসেপ্ট গুলো এক্সপিরিয়েন্স দিয়ে আসে না। আপ্রায়োরাই কনসেপ্ট গুলো কিভাবে আসে? আমাদের মনের মধ্যে আগে থেকে থাকে, ইনেট নয়। ইনেট গুলো সঙ্গে এর পার্থক্য হচ্ছে, যেটা ইনেট সেটা তোমার যে কোনো সময় বাইরে বেরিয়ে আসতে পারে, উইদাউট এনি এম্পিরিক্যাল কন্টেন্ট। এম্পিরিক্যাল কন্টেন্ট ছাড়া বাইরে বেরিয়ে আসতে পারে ইউনিট গুলো। কিন্তু যেগুলো আপ্রায়োরাই সেগুলো এম্পিরিক্যাল কন্টেন্ট ছাড়া বাইরে বেরিয়ে আসতে পারে না, তার এম্পিরিক্যাল কন্টেন্ট লাগে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এবার কি করে বুঝবো? আচ্ছা, একটু পরে বলছি, এটা পরে বলছি। আপ্রায়োরাই কনসেপ্ট আর এম্পিরিক্যাল কনসেপ্টের মধ্যে পার্থক্য আরেকটা হলো যে আপ্রায়োরাই কনসেপ্ট গুলো আপ্রায়োরাই মানে সেটা মনের ভেতর থেকে আসে, এবং যে কোনো বস্তুকে বুঝতে গেলে কিছু না কিছু আপ্রায়োরাই কনসেপ্ট বুঝতে হয়। এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো অভিজ্ঞতা থেকে আসে। ফর এক্সাম্পল, তোমার বাঘের কনসেপ্ট তুমি যতই চিন্তা করো, আপ্রায়োরাই চিন্তা করো, তুমি বাঘের কনসেপ্ট পাবে না। এটা এম্পিরিক্যাল। তুমি যতই চিন্তা করো, তুমি বেড়ালের কনসেপ্ট পাবে না। এগুলো এম্পিরিক্যাল। তুমি একটা টেবিলের কনসেপ্ট পাবে না, এটা এম্পিরিক্যাল। কিন্তু তুমি কিসের কনসেপ্ট পাবে? তুমি একটা সাবস্টেন্সের কনসেপ্ট পাবে, এটা এম্পিরিক্যাল নয়। এক্সপিরিয়েন্স দিয়ে তুমি যতই চেষ্টা করো, তুমি সাবস্টেন্সের কনসেপ্ট পাবে না। একটা জিনিস খেয়াল করে দেখো, সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে সাবস্টেন্সের কনসেপ্ট নেই, দ্রব্যের কনসেপ্ট নেই। সে বোঝে টেবিল, চেয়ার, ঘটি বাটি সব বোঝে,
সাবস্টেন্স বোঝে না, দ্রব্য বোঝে না। দ্রব্যের কনসেপ্টটা একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট। এটা অভিজ্ঞতা পূর্বভাবে বুঝতে হয়। কান্টের আগে অ্যারিস্টটল এই কনসেপ্ট গুলো বলেছিলেন যে কনসেপ্ট কি কি হতে পারে। যেমন ধরো, তিনি বলেছিলেন সাবস্টেন্সের দিক থেকে কতগুলো কনসেপ্ট বলেছিলেন। আমি আর সেগুলো পড়ছি না, তোমরা পেয়ে যাবে টেক্সটে। যে ইমোবাইল সাবস্টেন্স, আনমুভড মুভার, মোবাইল সাবস্টেন্স বডি, ইটারনাল মোবাইল সাবস্টেন্স। এরকম ভাবে উনি কতগুলো সাবস্টেন্সের ভাগ করেছেন, কোয়ালিটিরও ভাগ করেছেন। লাইন, সাবস্টেন্স, বডি, টাইম, প্লেস, এরকম ভাবে ভাগ করেছেন। ডিসক্রিট কোয়ালিটি, নাম্বার, স্পিচ, এরকম ভাবে ভাগ করেছেন। এগুলো কোয়ান্টিটির আন্ডারে ভাগ করেছেন। কোয়ালিটির আন্ডারে করেছেন হ্যাবিটেট, ডিসপোজিশন, এরকম ভাবে ভাগ করেছেন। কান্টের এটা পছন্দ নয়। এই যে ক্যাটেগরি ভাগ করলেন অ্যারিস্টটল, এই অ্যারিস্টটলের ক্যাটেগরি ডিভিশনটা কান্টের পছন্দ নয়। কান্ট বলছেন যে এই যে ভাগটা করলেন, এই ভাগটা কি অনুসারে করলেন। কান্টের এটা পছন্দ নয় যে ভাগটা পছন্দ নয়, কান্টের এটা অপছন্দ যে ভাগটা কি অনুসারে করলেন। ভাগটা খেয়াল খুশি মতন করলেন নাকি কোনো মেথড ধরে করলেন। এখন খেয়াল খুশি মতন যদি করেন, আমি কালকে ওইটাকে ওর থেকে কিছু অংশ বাদ দিতে পারি, কিছু অংশ জুড়তে পারি, আমার এটা স্বাধীনতা আছে। কিছু অংশ বাদ দিতে পারি, না এটা ঠিক হলো না, এটা কিছু অংশ জুড়তে পারি। কিন্তু কান্টের বক্তব্য হচ্ছে যদি তুমি একটা মেথোডোলজি অনুসারে করো, যেই মেথোডোলজিতেই কটা পাওয়া যাচ্ছে, তাহলে আমি কিছু ভাগ করতে পারবো না, কিছু জুড়তে পারবো না। মানে কিছু বাদ দিতে পারবো না, কিছু জুড়তে পারবো না। এইটা কান্টের মেথোডোলজি। এবার একটু টেক্সটে যাই।
কান্ট এখানে একটা কথা বলছেন যে দেখো, মানুষ কতভাবে চিন্তা করতে পারে, অর্থাৎ জাজমেন্ট গঠন করতে পারে, তার একটা লিমিট আছে, এবং লিমিটটা বেঁধে দিয়েছেন কে? অ্যারিস্টটল লিমিটটা বেঁধে দিয়েছে, মানুষ কতভাবে জাজমেন্ট করতে পারে সেটা অ্যারিস্টটেলিয়ান লজিকে ঠিক করে দেওয়া হয়েছে। এর বাইরে যে মানুষ করতে পারে না তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই 2000 বছর হয়ে গেল অ্যারিস্টটলের, এই 2000 বছর পরেও মানুষ কোন নতুন ধরনের নীতি, কোন নতুন ধরনের জাজমেন্ট তৈরি করতে পারেনি। এটাই প্রমাণ। ফিলোসফিতে কত নতুন থিওরি এসছে 2000 বছরে। কেউ একরকম থিওরি করেছেন, কেউ একরকম, কেউ অদ্বৈত বেদান্ত করেছেন, কেউ বিশিষ্টাদ্বৈত বেদান্ত করেছেন, অনেক রকম থিওরি এসছে। কিন্তু অ্যারিস্টটলিয়ান লজিকে আর কোনো থিওরি আসেনি। এতে একটা জিনিস প্রমাণিত হয়, সেটা হচ্ছে ওর বাইরে কিছু চিন্তা করা যায় না। অ্যারিস্টটল চিন্তার সবকটা ক্যাটেগরি ধরে নিয়েছেন। এর বাইরে কিছু চিন্তা করা যাবে না। এখন পরের কথা, যে এর বাইরে যদি কিছু চিন্তা করা না যায়, তাহলে এইগুলো অ্যারিস্টটল যে যে জাজমেন্টের কথা বলেছেন, সেই জাজমেন্ট গুলোই একদম শেষ কথা, তার বাইরে কিছু হবে না। সেই জাজমেন্ট গুলোর বাইরে কিছু হবে না, এটাই অ্যারিস্টটল বলে গেছেন। এবং দেখো, তার বাইরে কিছু হয়নি। অ্যারিস্টটল যে রকমের জাজমেন্টের কথা বলেছেন, আসবো একটু পরে, তার বাইরে কেউ কিছু বলতে পারেননি। এখানে কান্ট কথা বলছেন অ্যারিস্টটলের টেবিল অফ জাজমেন্টস এর, যে জাজমেন্টের যে আমি টেবিলটা দিয়েছি সেটাই ঠিক। অ্যারিস্টটল বলেননি, কান্ট বলেছেন উনি যে জাজমেন্টের টেবিলটা দিয়েছে সেটাই ঠিক। কান্ট বলছেন তাহলে চলো একটা জিনিস ধরে নেওয়া যায়, অ্যারিস্টটল যে টেবিল অফ জাজমেন্টস দিয়েছেন সেটা মানুষের চিন্তার একটা পরাকাষ্ঠা। মানুষ এর বাইরে চিন্তা করতে পারে না। হুম। মানুষ এর বাইরে চিন্তা করতে পারে। মানুষ যেভাবে চিন্তা করতে পারবে তার সবগুলো প্রকার অ্যারিস্টটল ধরে দিয়েছেন। দেখা যাক। কান্ট আরো বলছেন
যে মানুষ চিন্তা করতে পারে যতগুলো প্রকারে, সেই প্রকারগুলোর সঙ্গে সেই প্রকারগুলোকে অ্যারিস্টটল ধরেই দিয়েছে, কিন্তু অ্যারিস্টটলের প্রত্যেকটা প্রকারকে দুটো করে যোগ করলে একটা তৃতীয় প্রকার বেরিয়ে আসে। উনি বলছেন, এখন প্রকারগুলো কি একটু বলা যাক। কোয়ালিটির দিক থেকে, কোয়ান্টিটির দিক থেকে অ্যারিস্টটল বলেছিলেন ইউনিভার্সাল পার্টিকুলার। কান্ট বলছেন এই দুটোকে যোগ করলে আরেকটা বেরোয় সিঙ্গুলার। সিঙ্গুলারটা একদিকে ইউনিভার্সাল আর একদিকে পার্টিকুলার। ইউনিভার্সাল হচ্ছে অল মেন আর মর্টাল, পার্টিকুলার হচ্ছে সাম মেন আর পোয়েট, সিঙ্গুলার হচ্ছে রবীন্দ্রনাথ ইজ এ পোয়েট। এখন দেখো, রবীন্দ্রনাথ যখন বলছি, রবীন্দ্রনাথ একদিকে ইউনিভার্সাল, একজনই আছেন, আবার পার্টিকুলার এক। কোয়ালিটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইনফাইনাইট। অ্যাফার্মেটিভ কি? A is B, affirmative. নেগেটিভ কি? A is not B. Infinite কি? A is non-B. নেগেটিভ আর ইনফাইনাইট এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তুমি যখন বলছো A is not B, তুমি বিটা কি সেটা বলছো না, শুধু বলছো A is not B। বিটা কি নয় সেটা বলছো। বি হাজারখানা জিনিস হতে পারে, কিন্তু তুমি বলে দিচ্ছ A is not B, তার মানে বিটা নট A, এটা নট বি, সেটা তুমি বলে দিচ্ছ, আর কিছু বলছো না। এটা আর কি হতে পারে সেটা তুমি বলছো না, কিন্তু তুমি যখন বলছো A is নন বি, তখন তুমি অ্যাফার্মেটিভলি বলছো, পজিটিভলি বলছো, সেখানে তুমি নেগেটিভলি বলছো না, A is not বি বলছো না, তুমি পজিটিভলি বলছো A is নন বি। নন বি মানে কি? বি ছাড়া আর যা কিছু তা এ হতে পারে, সি ডি ই এফ জি এইচ, আর যা যা কিছু সব হতে পারে। এই জন্য এটা ইনফাইনাইট। কিন্তু তুমি যখন বলছো এ ইজ নট বি, এটা ইনফাইনাইট নয়, তুমি একটা ফাইনাইট কথা বললে, বি ক্লাসে এটা পড়ে না। কিন্তু তুমি যখন বলছো এ ইজ নন বি, এটা একটা ইনফাইনাইট ক্লাসে পড়ে যায়। তাহলে এটা সি ডি ই এফ জি এইচ যা কিছু হতে পারে। প্রশ্ন থাকলে বলো এখানে।
কারোর কোনো প্রশ্ন নেই? কি আমার আমি বুঝতে পারছি না আমার মিটিংটা চলছে কি, চলছে বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ চলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপর রিলেশন একটা ক্যাটেগরিক্যাল, এ ইজ বি, সেটা একটা রিলেশন, ক্যাটেগরিক্যাল রিলেশন। সেকেন্ড হচ্ছে হাইপোথেটিক্যাল, ইফ এ দেন বি, এটা হাইপোথেটিক্যাল, ইফ দেন ফর্মে। খুব ইম্পর্টেন্ট এটা হাইপোথেটিক্যাল। এই রিলেশনাল ক্যাটেগরিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হবে কান্টের ক্ষেত্রে। দেখো ক্যাটেগরিক্যাল, এ ইজ বি, এক্ষেত্রে তুমি সাবস্টেন্স আর অ্যাট্রিবিউটকে পাবে। আমরা যখন ক্যাটেগরিতে যাব তখন আমরা বুঝবো। টেবিল ইজ ব্রাউন, এটা সাবস্টেন্স আর অ্যাট্রিবিউটকে তুমি ধরতে পারবে। হাইপোথেটিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইফ দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, এটা একটা কজাল রিলেশন। হাইপোথেটিক্যালের মধ্যে দিয়ে আমরা কজাল রিলেশনশিপকে ধরতে পারবো। ডিসজাংটিভ, ডিসজাংটিভ এটাকে বোঝানো একটু কঠিন। সেটা হচ্ছে আমার যখন এক্সপিরিয়েন্স এরকম হয়, আচ্ছা একটু বলি পরে আবার বলবো। দেখো আমার দু রকমের এক্সপিরিয়েন্স হতে পারে। জাহাজটা যখন দূর থেকে আসছে সমুদ্রে, আমি তখন মাস্তুলটা দেখতে পাই, জাহাজের মাস্তুলটা দেখতে পাই, জাহাজটা দেখতে পাই না। পরে জাহাজের নিচটা দেখতে পাই, জাহাজটা আরো কাছে চলে এলো। কাজে আমার এক্সপিরিয়েন্সের, আমি বলেছিলাম কান্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থেকে আমি সবকিছু ডিরাইভ করছি। আমি জাহাজের মাস্তুল দেখলাম, তারপরে জাহাজের তলের দিকটা দেখলাম, আমি উল্টোটা করতে পারবো না। আগে তলের দিকটা দেখবো পরে মাস্তুল দেখবো, এটা করতে পারবো না। কিন্তু আমি যখন একটা বিল্ডিং এর দিকে তাকাচ্ছি, আমার খুশি, আমি আগে ওপর দিকটা দেখবো পরে তলের দিকটা দেখবো, কি আগে তলের দিকটা দেখবো পরের ওপর দিকটা দেখবো, এটা আমার খুশি। যেখানে আমার খুশি নেই সেখানে আমরা কজালিটি অ্যাপ্লাই করি। যেখানে আমার খুশি নেই পরে সেখানে কজালিটি অ্যাপ্লাই করি। আমি ওইভাবে দেখতেই বাধ্য। আমি আগে বীজটা দেখতেই বাধ্য পরে অঙ্কুরটা দেখতেই বাধ্য।
আগে অঙ্কুর দেখবো তারপরে বীজ দেখবো, এটা হবে না। আমি আগে বীজ দেখবো পরে অঙ্কুর দেখবো, এইভাবেই বাধ্য। সেখানে কজালিটি। আর যেখানে আমি যে কোনো জিনিসটা আগে দেখতে পারি সেটাকে কান্ট বলেছেন রেসিপ্রোকাল কজালিটি। বিল্ডিং এর উপরটা আগে দেখবো পরেরটা আগে দেখবো, সেটাকে কান্ট বলেছেন কমিউনিটি। কমিউনিটি মানে কি? ওয়ান, ওটা একটাই বাড়ি, নিচেরটা উপরের কারণ নয়, উপরটা নিচের কারণ নয়, ওটা একটাই বাড়ি। দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল কজালিটি। কিন্তু কজালিটির ক্ষেত্রে ওরকমটা হয় না। নিচেরটা আগে দেখবো ওপরেরটা পরে দেখবো, এরকম ভাবে হয় না। তাহলে আমি রিলেশন নিয়ে একটু বেশি বলে ফেললাম। কারেন্টের দুটো টেবিল আছে। একটা টেবিল হচ্ছে টেবিল অফ জাজমেন্টস, যেটা তিনি পেয়েছেন অ্যারিস্টটল থেকে। আরেকটা টেবিল আছে, সেটা হচ্ছে টেবিল অফ ক্যাটেগরিজ, সেটা ওর কন্ট্রিবিউশন। নেক্সট, modality, which is a very difficult theme. Problematic, assertoric, apodictic. সম্ভাবনাময়, স্বীকৃতিমূলক এবং আবশ্যিকতা। সম্ভাবনা, স্বীকৃতি, আবশ্যিকতা, তিনটে বলেছেন। এখন এই তিনটের ক্ষেত্রে একটা প্রশ্ন ওঠে, সম্ভাবনা মানে প্রবাবিলিটি। এক্স মে বি ওয়াই, আমটা সবুজ হতে পারে, সম্ভাবনা। অ্যাসার্টরি, আমটা সবুজ। এবং অ্যাপোডিক্টিক, 7 আর 5-এ 12 অবশ্যই হবে। অ্যাপোডিক্টিক, নিশ্চয়তা। এইবার প্রশ্নটা হলো, এটা তো হলো, কিন্তু এইবার প্রশ্নটা হলো যে এই জিনিসগুলো কি জগতে থাকে? যদি হিউমের সাথে যাও, হিউম বলেছেন এই সমস্ত বিষয় জগতে থাকে না। সম্ভাবনা জগতে থাকে না, সম্ভাবনা আমাদের মনে থাকে। জগতে যা হয় সেগুলো ফ্যাক্টস, ঘটনা থাকে জগতে।
সম্ভাবনা আমাদের মনে থাকে। দেখো জগতে কি আছে, গোলাপ ফুলটা লাল, এর বাইরে আর কিছু নেই। জগতে এটা থাকতে পারতো যে মানে জগতে এটাও আছে, সরি জগতে এটা নেই, আমাদের মনের মধ্যে এটা আছে, গোলাপ ফুলটা হলুদ হতে পারতো, গোলাপ ফুলটা হলুদ হতে পারতো, এটা কি জগতে আছে? জগতে যেটা আছে গোলাপ ফুলটা লাল, গোলাপ ফুলটা হলুদ হতে পারতো, এই ঘটনাটা কিন্তু জগতে নেই। এই এই ঘটনাটা জগতে নেই, এটা আমাদের মনের ঘটনা, যে গোলাপ ফুলটা হলুদ হতে পারতো, গোলাপ ফুলটা নীল হতে পারতো, গোলাপ ফুলটা সাদা হতে পারতো, এগুলো কিন্তু আমাদের মনের ঘটনা। সহজ কথায় এই যে প্রবাবিলিটি, অ্যাপোডিক্টিসিটি, তো এই জিনিসগুলো, এইগুলোকে বলে মোডালিটি। মোডাল লজিক পড়ো তোমরা, এগুলোকে বলে মোডালিটি। মোডালিটি ওয়ার্ল্ডে নেই, মোডালিটি মানুষের মনে আছে। কেউ কেউ বলেন মোডালিটি ওয়ার্ল্ডে আছে, সেই ভিউটায় যাচ্ছি না এখন। বলেন মোডালিটি জগতে আছে, এটা নিশ্চিত রূপে লাল, সূর্য নিশ্চিত রূপে পূর্ব দিকে ওঠে, এটাকে বলে মোডালিটি। কিন্তু তুমি কি করে জানবে সূর্য নিশ্চিত রূপে পূর্ব দিকে ওঠে? তুমি জানো সূর্য পূর্ব দিকে ওঠে, এতদূর জানতে পারো। সূর্য নিশ্চিত রূপে পূর্ব দিকে ওঠে, এটা তুমি কি করে জানবে? এই যে নিশ্চিত রূপে ওঠে, এইটা তোমার কাছে মোডালিটি, এটা তুমি আরোপ করেছো। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি আরেকটু এগিয়ে শেষ করব। আজকে একটু দেরি করে শুরু করেছি। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। বলছি স্যার, জাজমেন্টের এরিস্টটলিয়ান স্ট্রাকচারটাকে তো উনি অ্যাকসেপ্ট করেছেন, তার সঙ্গে ওই দুটো একটা করে অ্যাড করেছেন, এইটাই তো। তারপরে ওই ক্যাটাগরিজের যে চারটা, সেটা ওনার কন্ট্রিবিউশন, তাই তো? ঠিকই বুঝছি? না, একদম ভুল বুঝছো। আচ্ছা। সেটা হচ্ছে ওর আর্গুমেন্টটা হচ্ছে যে, কিছু মনে করো না, কিন্তু ওর আর্গুমেন্টটা হচ্ছে অ্যারিস্টটল যে জাজমেন্টের যে লিস্টটা দিয়েছেন, মানে জাজমেন্ট নয়, ক্যাটেগরির যে লিস্টটা দিয়েছেন, তার কোনো রেশনাল নেই।
এখন আমি এগুলো মানবো কেন? মানতেও পারি, নাও মানতে পারি, তার কোনো রেশনাল নেই। কাজে আমার জাজমেন্টে এমন একটা রেশনাল তৈরি করতে হবে যেটাকে সবাই মানতে বাধ্য। সেটার অন্যথা হতে পারে না। কি করে করব? আমি এই রাস্তায় করব, অ্যারিস্টটলের মতো নয় যে পিক অ্যান্ড চুজ। আমি এই রাস্তায় করব মনের যে স্ট্রাকচার, মনের স্ট্রাকচারটা অ্যারিস্টটল বলে দিয়েছেন। মনের স্ট্রাকচার কি? মনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বাইরে আর কিছু স্ট্রাকচার হতে পারে না। এইটাকে আমরা দেখাতে চেষ্টা করব। এবং মনের যে স্ট্রাকচার, তার যে জাজমেন্টের ফর্ম, সেই ফর্মগুলোর বাইরে আর কোনো ফর্ম হতে পারে না। সুতরাং সেই অনুসারেই ক্যাটেগরি হবে। স্যার এটা কে বলছেন? এটা অ্যারিস্টটল বলছেন না কান্ট বলছেন? কান্ট বলছে। আচ্ছা, অ্যারিস্টটল তো ভুল বলে গেছে কান্টের মতে। কাজেই আমরা ওই স্ট্রাকচারের বাইরে যেতে পারবো না, এইটা আমাদের ধরে নিয়ে চলতে হবে। অ্যারিস্টটল ক্যাটেগরিজ বলে গেছেন যে, মানে কি বলবো, 8টা ক্যাটেগরিজ, 8টা ফর্ম অফ জাজমেন্ট বলে গেছেন। ওখানে একটা করে যোগ করে অ্যারিস্টটল 12টা ক্যাটেগরি, মানে 12টা জাজমেন্টের ফর্ম বের করছেন, করে বলছেন এর বাইরে আমরা যেতে পারবো না। এই কান্ট করছেন স্যার, অ্যারিস্টটল নয়তো কান্ট করছেন তো? কান্ট করছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে এর বাইরে আমরা যেতে পারবো না। কাজে এর মধ্যেই আমাদের তাহলে 12টা ক্যাটেগরি হবে। আর তো কোনো ক্যাটেগরি হওয়ার সম্ভাবনা নেই, বেশি বা কম হওয়ার সম্ভাবনা নেই। নেই, কারণ হচ্ছে হিউম্যান মাইন্ড এইভাবেই চিন্তা করে, এর বাইরে কোনো ওয়ে নেই যে ওইটা দিয়ে হিউম্যান মাইন্ড চিন্তা করতে পারে, তাই তো? হ্যাঁ, একদম। হিউম্যান মাইন্ড এর বাইরে চিন্তা করতে পারে। আচ্ছা স্যার। আমি জাস্ট ক্যাটেগরি গুলোর নাম বলে আজকে শেষ করছি, যে এর বাইরে আর কিছু করতে পারে না। যেমন ইউনিভার্সাল, পার্টিকুলার, সিঙ্গুলার। এই যে ইউনিভার্সাল জাজমেন্ট, পার্টিকুলার জাজমেন্ট, সিঙ্গুলার জাজমেন্ট, তার করেসপন্ডিং উনি বলেছেন ক্যাটেগরিজ হচ্ছে ইউনিটি, প্লুরালিটি এন্ড টোটালিটি। মানে কি পরের দিন বলবো। স্যার একটা টেকনিক্যাল প্রশ্ন করব, অন্য অন্য ইস্যু, মানে এটা রিলেটেড অবশ্যই। স্যার ইউটিউবে যখন এই ভিডিওটা আপনি আপলোড করছেন, একবার আমি দেখলাম, ধরুন তারপরে আমি বন্ধ হয়ে গেল, পরে যখন সার্চ করতে যাচ্ছি সেটা পাচ্ছি না কেন? তখন কি অন্য কোনো কি মেকানিজম আছে যেটা দিয়ে সার্চ করলে ওই ভিডিওটা আবার পরে আমি দেখতে পারবো? এই সমস্যাটা তুমি নতুন বললে, আমি তো আগেই জানি না। কাজে আমি তো আমি তুমি তো আমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করা আছে স্যার, সাবস্ক্রাইব করা আছে।
ধরুন আমি আমি যখন আপনি গ্রুপে দিলেন তখন দেখলাম তো, তারপরে আমি কান্টস লেকচার দিচ্ছি, আপনার নামটা দিচ্ছি, কিন্তু পাচ্ছি না, মানে সেই জায়গাতে আমার সাবস্ক্রিপশন করা আছে। এবার তারপরে মানে এই সার্চ ইঞ্জিনটাতে কি অন্য কোনো নাম দিতে হবে, এরকম কিছু কি ব্যাপার আছে? না, অন্য কিছু ব্যাপার নেই, এমনি জাস্ট সার্চ করে তুমি বের করে ঠিক আছে স্যার, তাহলে কোনো কারণে টেকনিক্যাল ফল্ট হয়েছে, আমি পরে পেয়ে যাবো, পেয়ে যাবে আবার। আবার পেয়ে যাবো। ঠিক আছে স্যার। আবার উনি যেমন করছেন অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইনফাইনাইট, তার সঙ্গে উনি করছেন রিয়েলিটি, নেগেশন, লিমিটেশন। আমি এগুলো পরে ব্যাখ্যা করব পরে, সেটা তোমরা ঘাবড়ে যেও না। আবার তিনি করছেন ক্যাটেগরিক্যাল, হাইপোথেটিক্যাল, ডিসজাংটিভ। এখানে ক্যাটেগরিক্যাল আর যে ক্যাটেগরিক্যালের ক্ষেত্রে উনি সাবস্টেন্স এন্ড অ্যাট্রিবিউট কে লাগাচ্ছেন, হাইপোথেটিক্যাল এর ক্ষেত্রে কজালিটিকে লাগাচ্ছেন, আর ডিসজাংটিভের ক্ষেত্রে রেসিপ্রোকাল কজালিটিকে লাগাচ্ছেন। তারপরে তিনি মোডালিটির ক্ষেত্রে লাগাচ্ছেন, পসিবিলিটি, ইম্পসিবিলিটি, এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, আর নেসেসিটি, কন্টিনজেন্সি, এটাকে লাগাচ্ছেন। এই করে তিনি 12 রকমের ক্যাটেগরি তৈরি করছেন। এগুলো একটু এক্সপ্লেন করতে হবে, এগুলো এক্সপ্লেন না করলে হবে না। তো আমি আজকে তো আর সময় নেই, পরে এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে এই ক্যাটেগরি গুলো এলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করো, না হলে আমি এখানে শেষ করছি। কোনো প্রশ্ন? স্যার কান্ট বলবেন তো যে জাজমেন্ট ক্যাটাগরিজ ছাড়া হবেই না, এরকম কি বলবেন? মানে ক্যাটাগরিজের অ্যাপ্লিকেশন ছাড়া তো জাজমেন্ট ফর্মই করা যাবে না, তাই তো? না, উল্টো দিকের কথা। জাজমেন্টের ফরমেশন ছাড়া ক্যাটেগরিজ হবে না। আচ্ছা স্যার, এটা নেক্সট দিন তাহলে তখন একটু এক্সপ্লেন করে দেবেন। হ্যাঁ আর কোনো প্রশ্ন কারোর আছে? স্যার ক্যাটাগরিজ গুলো তো আপ্রায়ারায়, তাহলে এগুলো তো অলরেডি রয়েছে, তাহলে জাজমেন্ট ছাড়া ক্যাটাগরিজ গুলো আসবে না, মানে এইটা একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে। জাজমেন্ট গুলো তো আপনার। আচ্ছা, ও এগুলো এমপ্রিক্যাল জাজমেন্ট নয়, এই জাজমেন্ট গুলো কি আপ্রায়ারাই জাজমেন্ট টোটাল? হুম। হুম, আচ্ছা। তোমাদের আর কোনো প্রশ্ন, তোমাদের আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেটা বলো, না হলে আমি অফ করি। ঠিক আছে, আজকে তোমাদের অ্যাটেন্ড করার জন্য খুব থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার, ভালো থাকবেন স্যার।